স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। দীর্ঘ বিরতির পর সংসদে নিয়মিত হয়েছে প্রধান বিরোধী দল। এতে করে নিষ্প্রাণ সংসদ যেন প্রাণ ফিরে পেয়েছে। তবে প্রতিপক্ষকে ঘায়েল করতে কটূক্তি করতে ছাড়ছেন না আওয়ামী লীগ ও বিএনপির কোনো সংসদ সদস্য। অশালীন শব্দ ব্যবহার করা হচ্ছে কারো কারো বক্তব্যে। এই ধরনের আচরণ কতটা সংসদীয় সে প্রশ্ন সর্বমহলে। তবে আমাদের প্রশ্ন, আসলে কেজো সংসদের সংজ্ঞাটা কি? এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আফম ইউসুফ হায়দার, আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হারুন রশিদ এবং সাংবাদিক ও গবেষক জনাব আফসান চৌধুরী। স্বাগত আপনাদের। জনাব ইউসুফ হায়দার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা যে প্রশ্নটি শুরু করছিলাম, আসলে সংসদ কিরকম ভাবে কার্যকর হবে? আমরা দুটো প্রধান দেখি সংসদে, হয় কোনো একটি তেল প্রদান করা হবে, যদি আমি খুবই সাধারণ ভাষায় বলি, অথবা গালাগালি করা হবে। এর বাইরে কি কোনো কিছু হয়? আমাদের দর্শক এরকম একটি মন্তব্য করেছেন যে সংসদে আসলে কি হয় বা সংসদ কার্যকর কিভাবে হবে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট দর্শকদেরও আমি স্বাগত জানাচ্ছি বা মানে তাদেরকে ওয়েলকাম করছি টু দিস প্রোগ্রাম ইন দ্যাট সেন্স। আসলে সংসদের আমরা আমি পদার্থবিজ্ঞানের অধ্যাপক প্রফেসর হারুন রশিদ এটাতে আরও ভালো বলতে পারবেন। তা আমরা ওই ছোটো ক্লাস 9-10-এ যে সমাজবিজ্ঞান পড়েছিলাম, সেখানে গণতন্ত্র সংসদের কথা বলে আমরা সংসদ সম্বন্ধে যেটা জানি সেটা হচ্ছে সংসদ হচ্ছে একটা দেশের জন্য আইন প্রণয়নকারী সংস্থা। এটাকে লেজিসলেটিভ অ্যাসেম্বলিও বলতো আগে। তো এখন ওখানে হচ্ছে যেটা হচ্ছে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। একটা কথা হচ্ছে তারা আইন প্রণয়ন করবে, আর একটা হচ্ছে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন রকমের সমস্যা, সেগুলা কিভাবে সমাধান করা যায় সেগুলা করবে। এবং সংসদীয় পদ্ধতিতে যেটা হয়, বিরোধী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা লিডার অফ দ্য হাউস হন এবং তারপরে একটা বিরোধী দল থাকে, অপোজিশন হয়। যদিও তাদের এটা কথায় বলা হয় অপোজিশন, কিন্তু নীতিগতভাবে যেটা হওয়া উচিত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই সরকার এবং বিরোধী দল তাদের একটা মিনিমাম একটা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একটা বটম লাইন থাকা উচিত যে দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে তাদের একটা ঐক্যমত সবসময় থাকা উচিত। এবং সংসদে যেটা হওয়া উচিত আমি মনে করি যে আইন প্রণয়ন এবং দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কিত বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা। তো যেগুলা হয় সেগুলা যে দর্শক যা বলেছেন, উনি নেহাত বেশি উত্তুক্তি করেন নাই, এক্সাজারেট করেন নাই। ওনার উপলব্ধি অনুযায়ী তার বক্তব্যটা নেহাত অগ্রহণযোগ্য না। প্রফেসর ডক্টর হারুন রশিদ, আপনার কাছেও আমি একই প্রশ্ন করতে চাই। আরো কয়েকজন দর্শকের একটা সম্মিলিত মন্তব্য করে ওনারা মন্তব্য করেছেন, সংসদে গালাগালি হলে অসুবিধা কোথায়? রাস্তায় হরতাল হয়ে আমাদেরকে মারামারি করে গাড়ি ঘোড়া পোড়ানোর থেকে তো এটা অনেক ভালো, বা পুলিশি কোনো অ্যাকশনের ফলে বিরোধী দল দমন বা নিপীড়নের জন্য পুলিশি অ্যাকশনের বদলে সাধারণ মানুষ হওয়ার চেয়ে সংসদে গালাগালি করা হোক না, অসুবিধাটা কি? আপনি যদি একটু। অসুবিধা হলো যে সংসদ আর রাস্তা বা যে জনপদ যেটা বললেন, এ দুটো তো ভিন্ন অবস্থান রয়েছে এবং দুটো ভিন্ন সত্তাও। স্যার, আমি কি আপনাকে একটু থামাতে পারি? আমাদের কাছে এই মুহূর্তে খবর পেয়েছে যে দুর্নীতি দমন কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছেন। তো এই বিষয়ে জানতে আমরা এখন একটু টেলিফোনে কথা বলি মন্ত্রী পরিষদ বিভাগের সচিব জনাব মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে। জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, মন্ত্রী পরিষদ সচিব আমাদের সঙ্গেই আছেন এখন। জনাব ভূঁইয়া, আমরা কি জানতে পারি যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগের বিষয়টি কখন চূড়ান্ত হয়েছে এবং কে হলেন সেটি যদি আমাদেরকে একটু বলেন। এ ব্যাপারে প্রজ্ঞাপনই বা জারি হবে কখন? জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া। জি, আজকে সন্ধ্যায় এই নিয়োগ দেওয়া হয়েছে এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার জনাব মোহাম্মদ বদিউজ্জামান কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন। আর কমিশনের নতুন কমিশনার হয়েছেন ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, প্রাক্তন চেয়ারম্যান এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। ডক্টর নাসির হয়েছেন কমিশনার, আর কমিশনার জনাব বদিউজ্জামান হয়েছেন চেয়ারম্যান। জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানতে পারলাম যে দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কমিশনারই সাবেক কমিশনার জনাব বদিউজ্জামান সাহেব এবং জনাব নাসিরউদ্দিন সাহেবকে আমাদের নতুন কমিশন নিয়োগ করেছে। সরি স্যার, আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আপনি যে কথা আমরা বলছিলাম যে সংসদ, আমরা বলি যে একটা দেশের সমুদায় রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয় সংসদ, এবং সংসদ হলো একটি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান। তো সেই সংসদ, আর যেটা বলেছেন যে রাস্তাঘাটের যে আলাপ আলোচনা কথাবার্তা বা
সেখানকার যে বক্তব্য আর সংসদ, এটা তো এক হওয়ার কথা না। কাজেই আপত্তি বা অসুবিধা সেখানেই। আর সংসদ যেটা হলো, এটা কিন্তু একটা এডুকেটিভ রোলও প্লে করে, সকল জাতির জন্য একটা শিক্ষণীয় বিষয় কিন্তু এই সংসদ। সেখানকার যে ডেলিবারেশন, সেখানে যে বিভিন্ন পলিসিধর্মী বক্তব্য, সেটা কিন্তু দেশের জনগণ অত্যন্ত উৎসাহ সহকারে এবং মনোযোগ সহকারে বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু সেটা ফলো করে থাকে। কাজেই এদেশের জনগণের বা প্রত্যেকটা দেশেরই সংসদের ডেলিবারেশনের প্রতি তাদের কিন্তু উৎসাহ থাকে এবং সেটা কিন্তু তারা অনুসরণ করে। যে কারণে এখন সংসদকে তো তাদের যে প্রত্যাশা সে অনুযায়ী তো এটা হওয়ার প্রয়োজন আছে। তবে যে কথা বলেছিলেন যে আমরা অনেক সময় বা গ্রেট ব্রিটেন যেখানে সংসদীয় গণতন্ত্রের উদ্ভব হয়েছে, তার সঙ্গে কথা আমরা তুলনা করি, কিন্তু আমরা যে বিষয়টা অনেক সময় ভুলে যাই সেটা হলো এই যে সেখানে সংসদীয় গণতন্ত্রের ইতিহাস যদি দেখেন, কম পক্ষে যদি বলি বা আনুমানিক প্রায় 1000 বছর ধরে বিস্তৃত এবং নানা ধরনের ঘটনার মধ্যে দিয়ে কিন্তু তারা এই পর্যায়ে আজকে এসছে। এক সময় স্পিকার কিন্তু পার্টিজান ছিল, পরে যেটা হলো যে স্পিকারের যে পজিশন সেটার ঊর্ধ্বে রাখা হয়েছে। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র কত বছর ধরে চর্চা হয়েছে? সেই ব্রিটিশ পিরিয়ডে যদি বলি 37 থেকে 47, সেই ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে এই সময় কিছুটা হয়েছে। তারপর আসলো পাকিস্তান পিরিয়ড, যুক্তফ্রন্টের পরে তো 58 থেকে মার্শাল্লাহ, 71, 72 থেকে 75, 75 পরে 90 পর্যন্ত আবার সেনা শাসন, 90-র পর থেকে আজ যদি আমরা বলি কোনো না কোনোভাবে সংসদীয় ব্যবস্থা এখানে রয়েছে। কাজেই সব কিছু মিলিয়ে আপনি 20-25 বছরের যে সংসদীয় চর্চা, এর মাধ্যমে যে একেবারে একটা যদি বলি পরিশীলিত একটি ব্যবস্থা হিসেবে গড়ে উঠবে, এটা ভাবার কোনো কারণ নাই। তবে এই কথার অর্থ এই নয় যে আমাদের জাতীয় সংসদে যে ভাষায় কথা বলা হচ্ছে, যে ধরনের শব্দ চয়ন করা হচ্ছে, এগুলা এ নিয়ে কোনো বিতর্ক নেই, এ নিয়ে কোনো কোশ্চেন নেই, কার মধ্যে নাই যেটা কি মানে পার্লামেন্টারি বিধিবিধান সম্মত না আনপার্লামেন্টারি ওয়ার্ডস। এটা বোধহয় স্বতঃসিদ্ধ। আমরা তো যেই পক্ষের বক্তা দাঁড়িয়ে বক্তব্য দেন, আমরা তো টেবিল চাপড়ে সবাইকেই সেই পক্ষে সবাইকে সমর্থন জানাতে দেখি যখন এই ধরনের বক্তব্য দেওয়া হয়। না, এটা হলো যদি বলি, তারপরে আপনি স্যার সময়ের কথা বলছিলেন যে আমরা অত্যন্ত অনেক কম সময় ধরে, কিন্তু বারবার আবার আমরা এটা বলছি যে আমাদের আগের পার্লামেন্টগুলি ভালো ছিল, দিনে দিনে এটা খারাপের দিকে যাচ্ছে, তো এটার সাথে এটা মিল হলো না। স্যার আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু ডক্টর আফসান চৌধুরীর কাছে আসি। স্যার ডক্টর আফসান চৌধুরী, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসছি যে সংসদ আসলে কার্যকর কিভাবে হতে পারে বা কার্যকর কিভাবে হয়? আমাদের দেশে সংসদ তো কার্যকর না এবং আমাদের মাঝে মধ্যে কার্যকর সংসদ আমরা পাই। তো এখন যে বিরোধী দল গেছে এটা খুবই অভিনন্দনযোগ্য, কারণ আমরা এতদিন পর্যন্ত কেবলমাত্র এই যে বিতর্কটা হয় দেশের বিভিন্ন বিষয় নিয়ে, কেবলমাত্র এগুলো চ্যাট শোতেই দেখতে পেতাম। তো চ্যাট শো মূলত আমাদের এই সংসদের বিকল্প, যেখানে মানুষ শুনতে পায় যে দুটো একটা বিতর্ক হচ্ছে। তো সেখানে আপনার মতো যারা চ্যাট শো হোস্ট, আপনাদের জন্য একটা চিন্তার হচ্ছে যদি এরকম একটা পার্লামেন্ট থাকে, কিন্তু গত 30-40 বছর ধরে আমরা দেখেছি যে এরকম অবস্থা ছিল না। তো আমার মনে হয় যে বিএনপি হঠাৎ করে এত গালিগালাজ দেওয়ার পরে কেন গেল এটাও আমাদের আলোচনা করা উচিত। কিন্তু গেছে, খুব ভালো কথা। ওখানে গিয়ে যদি দু একটা শব্দ ব্যবহার করে যেটা কারো পছন্দ না হয়, আমার মনে হয় না আমাদের এত কষ্ট পাওয়ার কোনো কারণ আছে। ওরা থাকুক, কথা বলুক, আলাপ করুক, এটাই সবাই চায়। এবং এইটার পরে এর মাধ্যমে যদি তারা কোনো একটা অবস্থায় গিয়ে ঠিক করতে পারে যে এইভাবে আমরা মারপিট না করে নির্বাচন করব, তাহলে আরও ভালো। তো সেই জন্য আমার মনে হয় সংসদের যে দায়িত্ব, ওদের অসুবিধাটা হলো কোনোদিনই সংসদীয় দায়িত্ব পালন করেনি। তারা মোটামুটি তাদের সরকার যা চেয়েছে ওটাই করেছে। তো এই মুক্ত সংসদ যদি এটা হয়, ইটস ওয়ান্ডারফুল, খুব ভালো কথা। এবং এই গালাগালি বা অশ্লীল বা অশালীন যেগুলি কোট আনকোট শব্দ ব্যবহার করা হচ্ছে, সেগুলিতে কোনো রকম অসুবিধা নেই বলে বিন্দু মাত্র। শুধু তাই নয়, চুদুর বুদুর নিয়ে তো কথাটা তুলেছে। তো ওটা তো যতজন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলেছে যে আঞ্চলিক নোয়াখালীতে এরকম প্রচুর ব্যবহার করে। এবং আপনি দেখবেন যে বাঙালি এক ধরনের অদ্ভুত মানসিকতায় করে, নিজেরা পূর্ববঙ্গের বাঙালিরা বিশেষ করে ওরা ভদ্রলোক হতে চায় তাদের ভাষার দিক থেকে, এমনিতে তারা সাধারণত ভদ্রলোক না। কিন্তু গত বছরই বোধহয় আমরা সাংবাদিক হিসেবে আমাদের একটা কোর্ট বলেছিল যে এই ভাষা ব্যবহার করা যাবে না, মোদি একটা কমিটিও তৈরি করে ফেলা হয়েছিল। অথবা আমাদের এই যে ব্রাহ্মণ হওয়ার ইচ্ছাটা, যেহেতু আমরা প্রধানত নমশূদ্র, এই প্রচেষ্টার কারণে আমরা এই ধরনের দাবি তুলি। এর তো কোনো মানে হয় না। সংসদের দায়িত্ব যদি ইংরেজি ভাষা শেখানো হতো, তাহলে এটাকে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে উঠিয়ে দেওয়া উচিত।
সেটা তো আর হচ্ছে না। সংসদের দায়িত্ব পালন করবে, তারা আইন করবে, তারা আলাপ আলোচনা করবে, এবং সেটা যেই রকম ভাষায় তারা মনে করবে সেরকম পৃথিবীতে ইংরেজি আমি কদিন আগে দেখছিলাম যে এই বছরেই মানে 100-র উপরে শব্দ কেমব্রিজ ডিকশনারিতে প্রবেশ করানো হয়েছে। টুইটার, গিক, নার্ড, এই শব্দগুলো কিন্তু ডিকশনারিতে নাই। একটা সভ্যতা আছে আগাচ্ছে, তার প্রমাণ তো তার ভাষা। আমরা যদি বলি যে আমরা বঙ্কিমের ভাষায় কথা বলবো এই 2013 সংসদে, এর তো কোনো মানে হয় না। আফুমে ইউসুফ হায়দার, আপনি কি কোনো কিছু যোগ করতে চান? আফসান ভাই বলছিলেন যে এতে খুব বড় কোনো সমস্যা নেই, যদি রাজনৈতিক এই প্রক্রিয়াটা চলতে থাকে এবং একসময় এটা নির্বাচনমুখী হয় তাহলে এটা আরো ভালো। যেটা প্রফেসর হারুন বললেন সেটা অ্যাকচুয়ালি আমাদের যখন টেলিকাস্ট হয় এরকম সারা দেশে জনগণ দেখে, বিশেষভাবে ফ্যামিলির মানে বাচ্চা থেকে আরম্ভ করে নানি নানারাও দেখে। এখন এখানে যদি দেখে আপনি আপনার অনুষ্ঠান মনে করেন এখানে সপরিবারে দেখছেন আপনার অনুষ্ঠানটা, এখন দেখে টেলিভিশন দেখতে বাড়িতে টেলিভিশন একটাই থাকে, একটা চ্যানেল সবাই মিলিয়ে দেখে। হ্যাঁ, তারপর হয়তো কিছুক্ষণ দাদা নানার সাথে হয়তো ওই নাতি হয়তো চ্যানেল শেয়ার করে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তবে সেই জিনিসটা যেটা কথা উনি কোন স্পিরিটে কথাটা বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় উনি ঠিক কথাটা মিন করেন নাই। যাই হোক, মানে আমরা কিছুটা মিন করি আমাকে না, আপনাকে বলছি আর কি যে অ্যাকচুয়ালি অশালীন কথা আপনি যেখানেই বলেন এটা ঠিক না। আপনি সংসদে আরেকটা হতে পারতো যে ঠিক আছে এটা একদম ক্লোজ ডোর মিটিং, দেশের জনগণ কিছু জানে না এবং কিছুক্ষণ পরে বেরিয়ে বলে আজকে আমরা এই আইনটা পাশ করলাম বা তাহলে একটা কথা ছিল। কিন্তু যেখানে সারা দেশে এটা লাইভ টেলিকাস্ট করা হচ্ছে জনগণ, আমার কিছু সৌজন্যবোধ এবং শালীনতাবোধ থাকা উচিত। এটা ঠিক আক্রমণ করবে। কিন্তু আরেকটা আমি একটু প্রফেসর হারুনের সাথে একটু এক কথা উনি বললেন যে আমাদের এটা 25 বছরে, যথার্থই বলেছেন। আর ওই ব্রিটিশ পার্লামেন্টের বা ওদের গণতন্ত্র 1000 বছর, কিন্তু এটা কিন্তু সেই জন্য আমাদেরকে 1000 বছর অপেক্ষা করতে হবে ব্রিটিশের মধ্যে, এটা কিন্তু আমি স্বীকার করি না। আমি টেকনোলজির কথা দিয়ে বলি যে আমরা কিন্তু টেকনোলজি বা সায়েন্স অনেক পরে শুরু করেছি, কিন্তু এই জন্য আমাদের সাথে পার্থক্য যদি বলে যে 1000 বছর আমরা সবসময় পিছিয়ে থাকবো তা হবে না। সবসময় যেটা হয় যে টেকনোলজি ট্রান্সফার হয়, আমি বাইপাস করে আসতে পারি যে জিনিসটা আমি যেটা ওইখানে যেই ভুলগুলো তারা করেছে ওই ভুলগুলো আমরা না করলেই তো আমরা ওই 1000 বছর আমাদের অপেক্ষা করতে হবে না। আমি মনে হয় যে আমি ওই কথা বলি নাই যে 1000 বছর আমাদেরও ওই একই প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, সেটা হবে কেন এই সময়। আমি যেটা বলেছি যে এটা চর্চা করা এবং অভ্যস্ত হওয়া এবং সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি সেটাকে ইনডক্ট্রিনেট হওয়ার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়। আর একটা বিষয় যে বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হলো এই যে আফসান চৌধুরী সাহেব যেটা বলছেন সেই কনটেক্সটে যে আচ্ছা যা খুশি সেই ভাষাই কথা বলুক, আমার মনে হয় উনি যে বিষয়টার উপর গুরুত্ব আরোপ করতে চেয়েছেন সেটা হলো যে এই ভাষা ব্যবহার করেছে করুক, কিন্তু তারা থাকুক, অর্থাৎ সংসদে পার্টিসিপেট করুক, বয়কট না করুক। তবে আমার মনে হয় যে হি ডিড নট মিন ইট যে যা খুশি সেই ভাষাই ব্যবহার করবে। তাই যদি হয় তাহলে আনপার্লামেন্টারি ওয়ার্ড বলতে কি থাকার কথা ছিল না? তাই না? কিন্তু আমাদের তো ভাষা পুলিশের দরকার নাই, আমরা আসতেছি। কাজেই আমার মনে হয় যে আনপার্লামেন্টারি ওয়ার্ড তাহলে থাকতো না। যেমন আপনি অসত্য বলেছেন বলা যাবে, মিথ্যা এই শব্দ বলা যায় না। মাননীয় অর্থমন্ত্রী জনাব আব্দুল মুহিত একটা প্রসঙ্গে কমপক্ষে 4 বার মিথ্যা কথা বলেছেন না, কিন্তু আমার মনে হয় যে হয়তো বলে ফেলেছেন। উনিও একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। এটা যদি বলে থাকে, এটা বলেছেন মানে আপনি যেটা বলেছেন হয়তো আনগার্ডেড ওয়েতে বলেছেন, বয়সের কারণে বলেছেন, পরক্ষণে উনি হয়তো রিয়েলাইজ করবেন, রাইট? কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো এই যে একটা সংসদ বসে যখন আমরা কথা বলি এবং সারা জাতির সামনে আমি কথাটা বলছি এবং যেটা বলেছেন, তো সেখানে সংসদের যারা সদস্য তারা হলো লিডার্স, জাতিকে তারা লিড করেন। তো সেখানে তারা কিভাবে আচরণ করেন, কিভাবে বক্তব্য তুলে ধরেন, কিভাবে যুক্তি খণ্ড করেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো যুক্তির আশ্রয় না হয়ে শুধু কি ভাষা, তারা যেভাবে এই প্রশ্নটি ডক্টর আফসান চৌধুরীর কাছে করতে চাই। ডক্টর আফসান চৌধুরী, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আমি ভাষার পাশাপাশি আরো কিছু প্রশ্ন করতে চাই। সংসদে কিছু বিষয়ের অবতারণা করা হচ্ছে এখন, কার কবে জন্ম, কার মৃত্যুর পরে কি হয়েছে না হয়েছে, এগুলি আমাদের কেন দরকার বা এগুলি বললে একটা মানুষের কি ক্ষতি কি লাভ, সেটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন। আমরা একটু বিরতি নিচ্ছি।
বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর আফসান চৌধুরী, আপনার কাছে আলোচনা আসছিলাম যে শুধু ভাষা ব্যবহারে নয়, যেসব বিষয়ের অবতারণা আসলে সংসদে করা হয় তা কার্যকর সংসদ করতে কতটা অবদান রাখে বা আদৌ রাখে কিনা? এই মুহূর্তে আমরা সবাই এতই খুশি যে একটা বিরোধী দল এবং সরকার মিলে সংসদ করছে যে মানুষ অতটা ভাবছে না যে কে কি কথা বলছে, এবং আমার মনে হয় সত্যি প্রকৃত অর্থে মানুষের মধ্যে একটা উৎসাহ এসছে। তো এইটা বিএনপি হয়তো 4টা নির্বাচনে জিতে ভেবেছেন যে না আমি সংসদে গিয়ে একটু ভালো লাগতে পারে আমার। তবে যে বিষয়গুলো আছে আমার মনে হয় যে কোনো বিষয় সংসদে আসা উচিত। তো প্রধানত যে আজকে যেমন মদুদ ভাই আর মুহিত ভাই দুজনে মিলে তারা গ্রামীণ নিয়ে কথা বলছেন এবং তারা সভ্যভাবে কথা বলছেন, আমার মনে হয় এইরকম বিষয়গুলো আসা হচ্ছে সংসদে। বস্তুতপক্ষে সংসদে যদি এই বিষয়গুলো আসতে পারে তাহলে আর জনগণের মধ্যে এই কনফিউশন গুলো থাকে না। অতএব আমার মনে হয় না বিষয়ের কোনো সীমাবদ্ধতা আছে। সংকট যেটা যেখান থেকে এই ভাষা এই চুদুর বুদুর শব্দ প্রয়োগের ছিল 15ই সংশোধনী। তো আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে 15ই সংশোধনী পর্যন্ত গিয়ে যদি একদিনও আলাপ হয় বা একটু পর্যায়ে আলাপ হয় তাহলে সেটা সংসদীয় আলাপ হবে, সেটা আইনি আলাপ হবে। এখন পর্যন্ত তো আমরা আইনি আলাপ তো এটাই দেখতে পাইনি। অতএব সবকিছু সম্ভব। পঞ্চদশ সংশোধনী থেকে আবার একটু প্রফেসর হারুনুর রশিদের কাছে আসি, যে পঞ্চদশ সংশোধনী নিয়ে আলাপ একরকম হতেই হবে বা হবে বলে আশা করছেন, অন্তত হবে বলে আশা করছেন ডক্টর আফসান চৌধুরী। তো সেইটি নিয়ে আপনার কি ধারণা, যে পঞ্চদশ সংশোধনী নিয়ে কি ধরনের আলোচনা হতে পারে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কি আপনার কাছে মনে হয় যে খুব রিজিড অবস্থানে আছে দুই পক্ষই? আমার কাছে মনে হয় না যে তত্ত্বাবধায়ক সরকার আবার রিইনস্টেট হওয়ার কোনো সম্ভাবনা আছে, এটা আমি আর দেখি না। আমার যেটা মনে হচ্ছে যে নির্বাচিত সদস্যদের নিয়ে যে একটি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, নর্মালি যারা পার্টি ইন পাওয়ার তারাই কিন্তু নেক্সট ইলেকশন হওয়া পর্যন্ত রুটিন ওয়ার্কটা করেন। তা সেখানে বড়জোর হলে অপোজিশন এবং সরকারি নির্বিশেষে যারা নির্বাচিত আছেন তারা নিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট হলেও হতে পারে হয়তোবা। তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটাকে আমার কাছে মনে হয় যে ইট ইজ এ ডেড ইস্যু এবং এটা রিভিউ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। এবং আমি এটাও মনে করি, মানে যদি আমি ঘটনাগুলোকে বিশ্লেষণ করি, সেটা হলো এই যে বিএনপি আজকে যেমন দীর্ঘদিন সংসদ বয়কট বর্জন করার পরে সংসদে গিয়েছে, এখন তারা সংসদে থাকছেন এবং পার্টিসিপেট করছেন, 4টা সিটি কর্পোরেশন নির্বাচনে তারা জয়যুক্ত হয়েছেন। কাজে এতদিন তারা যেটা বলছেন যে বর্তমান যে সরকার, দলীয় সরকার এবং নির্বাচন কমিশন, তার অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন স্বচ্ছ, গ্রহণযোগ্য, ফেয়ার হবে না। কিন্তু এবারই দেখা গেল শুধু এই 4টি সিটি কর্পোরেশন নির্বাচন নয়, বর্তমান সরকারের আমলে আমরা দেখেছি যে প্রায় 5,500 নির্বাচন হয়েছে, যেটা বিভিন্ন স্থানীয় সংস্থার হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, বাই ইলেকশন হয়েছে, তারপর ইউনিয়ন পরিষদের হয়েছে, এবং কোনো ইলেকশনের বিরুদ্ধে যে ফলাফল গ্রহণ করে না রাস্তার আন্দোলন। স্যার, তার মানে কি এই যে আওয়ামী লীগের হাতে বা আওয়ামী লীগের কাছে নির্বাচনটা নিরাপদ বা মানুষের ভোটাধিকার নিরাপদ? এখন পর্যন্ত তো সেটাই প্রমাণিত হলো। স্যার, এইটা কি এইটাও প্রমাণ করে যে যে কোনো সরকারের কাছেই ভোটাধিকার নিরাপদ, মানে বিএনপির কাছেও কি ভোটাধিকার নিরাপদ? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অবস্থা এই বিগত বিশেষ করে 91 থেকে যদি ধরি, 91 থেকে আজ পর্যন্ত এই 2 দশকে বাংলাদেশের অভ্যন্তরে এবং রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠান বিনির্মাণের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। আপনি মধ্য ফেব্রুয়ারি নির্বাচন, মিডিয়া কুর নির্বাচন, নীল নকশার নির্বাচন, যে শব্দগুলো আমাদের ডিকশনারিতে সংযোজিত হয়েছিল সেই 80 দশকে, এই পর্ব কিন্তু আমরা অতিক্রম করেছি। সুতরাং আমাদের হাতে এখন মানে যে কোনো দলই ক্ষমতায় থাকুক তার হাতে নির্বাচনটা নিরাপদ। নিরাপদ মানে রিলেটিভলি নিরাপদ এই অর্থে, রিলেটিভলি নিরাপদ কি এনাফ মানে আমাদের জন্য? বাংলাদেশের কনটেক্সটে তো আপনাকে দেখতে হবে, বাংলাদেশের কনটেক্সটে কি আমরা রিলেটিভলি নিরাপত্তাতেই আমরা খুশি? আমার মনে হয় সেটাই বাংলাদেশের জন্য। স্যার, একটু যদি বলতেন যে, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, সেটা আবার পরে আপনার কাছে ফিরে আসবো। যদি আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগের কাছেই শুধু নির্বাচন নিরাপদ, এবং আমরা অতীত অভিজ্ঞতা থেকে জানি যে অন্যান্য সরকারের কাছে নির্বাচন নিরাপদ না, তাহলে আওয়ামী লীগের তো তত্ত্বাবধায়ক সরকার সেই কারণে বেশি করে দেওয়া উচিত, কারণ আওয়ামী লীগ তো চিরকাল ক্ষমতা থাকবে না। আওয়ামী লীগ নোইং ইট ফুললি ওয়েল চিরকাল থাকবে না, তারপর আওয়ামী লীগ বলছে নো তত্ত্বাবধায়ক সরকার। এর অর্থ দ্বারা এই অন্য দলকেও সে নির্বাচন করার জন্য নিরাপদ মনে করছে, তাই তো মনে করছে। স্যার, আপনি একটু বলতেন, মানে আমি যে মানে পঞ্চদশ সংশোধনী বা নির্বাচন নিয়ে, নির্বাচন কোন সরকারের অধীনে হবে সেটা নিয়ে আসলে তর্কটা শেষ পর্যন্ত যাচ্ছে। যতই সংসদে অশালীন শব্দ বা অন্য কিছু আলোচনা করো, মূল সমস্যা কিন্তু এই জায়গাতেই। এবং প্রফেসর হারুন রশিদ স্পষ্টই বললেন যে নির্বাচন করার জন্য এখন আর অন্য কোনো সরকারের দরকার নাই, নির্বাচন করতে পারে। এগুলো তো আমি আগেও বলেছি একবার আপনারা আগে অনুষ্ঠানে। আমি মনে করি যে
একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে হয় তাহলে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল এটার কোনো বিকল্প নাই। অ্যাটলিস্ট এখনও আমরা সেই অবস্থায় আসতে পারি নাই। এবং ব্যাপারটা হচ্ছে যে উনি বললেন যে প্রফেসর হারুন মানে পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, উনি পলিটিক্স আরও ভালো বুঝেন। ওই যে 5,000 ইলেকশনের কথা বলা হয়েছে সেগুলো সব স্থানীয় সরকার নির্বাচনের অনুষ্ঠান, কিন্তু জাতীয় নির্বাচন যেটা সেটা ক্ষমতা বদলের নির্বাচন। সেটা কিভাবে কি হবে সেটা মানে নোবডি ক্যান গ্যারান্টি। আর অ্যাকচুয়ালি যেটা হচ্ছে তার মধ্যে সবগুলোই যে একেবারে মানে পরিশুদ্ধ গ্রহণযোগ্য বা উইথ সেন্সে হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। আমি ইফ মাই মেমোরি সার্ভস মি রাইট, গাজীপুর আর কি বলে ভোলা 3 আসনে যেখানে নাকি আমাদের শাওন জিতেছিলেন, সেখানে অভিযোগ আছে যে মানে মেজর হাফিজের লোকজনকে ওখানে যেতেই মানে গেলে ভোটার কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই। অতএব এই অভিযোগগুলো আছে, কিন্তু এবং সবগুলো ইলেকশন যে ফেয়ার হয়েছে এই কথাটা বলা যাবে না। তারপর চিরাঙ্গের ইলেকশন রিলেটিভলি ফেয়ার হয়েছে, রিলেটিভলি ফেয়ার হয় না, কারণ গাজীপুর মানে ভোলা 3 আসনে আসলে বলছে যে মানে ওনারা মানে লোকেরা ভোট দিতেই পারে নাই। কিন্তু আপনারা হবিগঞ্জে জিতেছেন, মানে বিএনপি হবিগঞ্জে জিতেছে। হবিগঞ্জে হ্যাঁ, সেটার ব্যবস্থাতে পরিস্থিতি। আমার কথা হচ্ছে কি জানেন জিনিসটা কেয়ারটেকার কেন, সেটা হচ্ছে যে সিস্টেমটা এরকম হবে যে কেউ যদি চেষ্টা করেও মানে মানে অন্যথা করার যে মানে ফলস ভোট দেওয়ার বা সেটা যেন করতে না পারে। এখন কথা হচ্ছে কোনো ব্যবস্থার জন্য বা কোনো কারণে কোনো জায়গার সমস্ত জনগণের বা ভোটারের সচেতনতার জন্য কোথাও হয়তো মানে ইলেকশনটা ফেয়ারার হয়েছে, আবার কোথাও হয়তো সেটা হয়। যেমন আপনি যেমন বললেন যে হবিগঞ্জে জিতেছে আবার ভোলাতে হেরেছে, অর্থাৎ এগুলা নিয়ে বিতর্ক শেষ হবে না। স্যার আমি শুধু একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, আমরা যেখানে পুরো দেশে একটা বিভক্ত সমাজ দেখি সেখানে আপনি একটা নিরপেক্ষ ফেয়ার একটা কেয়ারটেকার কোথায় পাবেন স্যার? আচ্ছা, এখন কথা হচ্ছে নিরপেক্ষ আপনি মানে সেই কেয়ারটেকার যে কোনো দিকে টিল্ট হবে না, টিল্ট আগে থেকে থাকবে না, সেটা আমরা কি করে নিশ্চিত করব? নিরপেক্ষ আপনি মনে করেন নিরপেক্ষ সেইভাবে আপনি যথার্থই বলেছেন নিরপেক্ষ হবে না, কিন্তু অন্ততপক্ষে নির্দলীয় তো হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে নির্দলীয় হবে স্যার, নির্দলিত হবে। কারণ নির্দলীয় কারণ সে হয়তো আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, বা তার তো সাপোর্ট আছে। এখন 16 কোটি লোক তো কেউ না কোথাও ভোট দিয়েছে, সেই হিসাবে তো নিরপেক্ষ না, কিন্তু তারা নির্দলীয়। আমি মনে করেন এক জায়গায় ভোট দিই, সেই ক্ষেত্রে আমার একটা দলের প্রতি সাপোর্ট আছে, আমি সেই ক্ষেত্রে আমি নিরপেক্ষ না, কিন্তু আমি নির্দলীয়, কারণ আমি হয়তো ওই কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনের বা কোনো কিছু সদস্য। আপনি যখন নির্বাচিত ধরেন আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো হলো স্যার, আলহামদুলিল্লাহ স্যার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো, স্যার আপনি কি মনে করেন আপনি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন? আমি টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি এন্ড নলেজ and sincerity I vow to be normal. এই আস্থাটা কি স্যার প্রফেসর হারুনুর রশিদ পাবেন আপনার উপর, বা এই আস্থাটা কি স্যার আওয়ামী লীগ আপনার উপর পাবেন কিনা? সেটা তো হারুন সাহেবের উপর নির্ভর করে, আওয়ামী লীগের উপর। আমি একটু ডক্টর আফসাদুদ্দিনের কাছে আসতে চাই। স্যার যেটা বললেন এই ব্যাপারে কি তত্ত্বাবধায়ক সরকার একজন নির্দলীয় মানে খুব নিরপেক্ষ না হলেও মোটামুটি ভাবে একটা নির্দলীয় লোকের আমরা পেতে পারবো কিনা যার উপর আস্থা রাখতে পারা যাবে? বা আমার মনে হয় মানুষের এই দুইটা রাজনৈতিক দলের একে অন্যের প্রতি যে অনাস্থা, এটার কোনো সীমা নেই এবং এটা যাবে না, এবং এটা যাবে হয়তো 20, 30, 40, 50 বছর পরে, কিন্তু বর্তমান যে অবস্থা আছে তাতে একে অন্যকে বিশ্বাস করে না। এবং এই অবিশ্বাসের কারণে আমি নির্বাচন নিয়ে গবেষণা করেছি 2007 সালে। আমি দেখেছি নির্বাচনের মান বাড়ছে, কিন্তু ভোটাররা নির্বাচনকে একটা ট্রানজিশনাল ঘটনা মনে করে না। তারা মনে করছে না নির্বাচনের মাধ্যমে তার অবস্থার উন্নতি হবে। তো তার মানে জনগণ থেকে নির্বাচন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু যে বিষয়টা এখানে উত্থাপিত হয় যে বিএনপি কি মেনে নেবে আওয়ামী লীগের অধীনে একটা নির্বাচন, আমার মনে হয় না মানবে না। এবং যদিও সংসদের কাছে আমরা সবাই খুশি, শেষ পর্যন্ত তারা বের হয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদি না আসে তো ধন্যবাদ। স্যার নির্বাচনে ডক্টর আফসান যদি আপনি বলছেন যে নির্বাচনে মান বাড়ছে, কিন্তু নির্বাচনটাকে এখনো মানুষ আর নির্বাচন দিয়ে তার অবস্থা উন্নতি হবে এটা ভাবে না। এইটা আমরা আরেকটু আপনি যদি বিশ্লেষণ করেন ব্যাপারটা, আমরা একটা বিরতি নিয়ে আসি, যে আরেকটু যদি সহজ করে আমাদেরকে একটু বলেন যে মানুষ যে বিশ্বাস করে না এটা বলছেন এই পক্ষে আপনার যুক্তিকে। আমরা একটা বিরতি নিচ্ছি। ডক্টর আফসান চৌধুরী, আপনার কাছে নির্বাচন এবং জনগণের অংশগ্রহণ নিয়ে আপনার বিশ্লেষণ আবার একটু শুনতে চাইছিলাম, যে বক্তব্যটা আপনি দিয়েছিলেন। আমি 2006-07 দিকে একটা কাজ শুরু করি।
যে জনগণ, কারণ আমরা সবাই খুব উৎসাহী ছিলাম নির্বাচনের ব্যাপারে, যখন যেটা লক্ষ্য করা গেল মানুষের সঙ্গে কথা বলে, লঙ্গিটিউডিনাল স্টাডি না ওটা, যে মোটামুটি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, যে মানুষ দারিদ্র্য বিমোচনের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক দেখে না। মানুষ মনে করে না যে সরকার কিছু করে তার দারিদ্র্যটা বিমোচন করবে, সরকারের দায়িত্বগুলো এইটার সঙ্গে জড়িত না। তো তখন তাহলে যারা নির্বাচন করছেন আপনার কি অবস্থা ফেরাতে? না, নির্বাচনে তারা অংশগ্রহণ করে না তাদের অবস্থা ফেরাতে। তাদের দুইটা জিনিস আছে, এক হচ্ছে এই নির্বাচনে একটা সময় যখন আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছুদিন একদিনের জন্য হলেও অংশগ্রহণ করি, এই বোধটা তার আছে। দ্বিতীয় বোধ আছে, এবং এটা কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না, যে এটাও এক ধরনের উৎসব, এটা এক ধরনের সেকুলার উৎসব। মনে করেন আপনি পয়লা বৈশাখের মতো এই একটা দিন তাদের খুব ভালো লাগে, তারা ক্ষমতাবান মনে করে। কিন্তু রাজনীতি বলতে যেটা আমরা বোঝাই যে মানুষের অবস্থা ভালো করা, কিছু পৌঁছে দেওয়া, এটার জন্য তারা যে তার এমপিটাকে করে দেবে তা না। বিকেন্দ্রীকরণের সঙ্গে ওটা সম্পর্ক আছে, যে স্থানীয় নেতৃত্ব অনেক বেশি তাদের জন্য করে, কারণ স্থানীয় নেতৃত্বকে সরাসরি তার কাছে যেতে হয়। সেদিক থেকে এমপিরা আমি একটু সমাজবিজ্ঞান থেকে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর হারুন রশিদের কাছে আসি, যে আপনি ডক্টর আফসান চৌধুরীর এই বক্তব্যের সাথে একমত কিনা। পাশাপাশি যদি আমি একটু জানতে চাই যে এই ব্যবস্থাটা কি গণতন্ত্রকে শক্তিশালী করছে না দুর্বল করছে? আমার মনে হয় যে এই অবস্থাটা আফসান চৌধুরী সাহেব যে পয়েন্টটা রেজ করলেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিশেষ করে বাংলাদেশের পলিটিক্স এবং নির্বাচন এবং ভোটিং বিহেভিয়ার যেটাকে বলি আমরা, সেটা বোঝার ক্ষেত্রে, স্টাডি করার ক্ষেত্রে খুবই একটা ভাইটাল পয়েন্ট। এবং শুধু উন্নয়নের উপর নির্ভর করে মানুষ যে তার নির্বাচনকালীন সিদ্ধান্ত গ্রহণ করে না, এটা কিন্তু আমরা বিভিন্ন সময়ের নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলেও দেখতে পাই। যেমন যদি বলি 1996 থেকে 2001 আজকের যে আওয়ামী লীগের বর্তমান সরকার, এটা প্রথম যখন সরকার হলো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই নির্বাচনের পরে 2001-এর যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেল? 62 সিট পেল। অথচ সেই সরকারের সময় কিন্তু আপনি দেখুন যে গ্যাঞ্জেস ওয়াটার শেয়ার ট্রিটি হয়েছে, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা যেটা আছে আমাদের 21 ফেব্রুয়ারি সেটা হচ্ছে, তারপর গৃহায়ন আশ্রয়ন প্রকল্প হয়েছে, সোশ্যাল সিকিউরিটি হয়েছে, উমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে, বহু কাজ কিন্তু হয়েছে। এবং সেই তুলনায় 62 সিট বা 65 সিট পাওয়ার কিন্তু কথা না, কিন্তু পেয়ে গেল কিন্তু তাই। ঠিক এবার যদি আরেকটা উদাহরণ দেখি, বরিশালে যে মেয়র ইলেকশন হলো, 4টা সিটি কর্পোরেশনের মধ্যে অ্যাটলিস্ট বরিশাল সম্বন্ধে আমি জানি যে সেখানে আমাদের যে হিরণ সাহেব যে আগের মেয়র ছিলেন, তিনি বরিশাল শহরকে যেভাবে পরিচ্ছন্ন করেছেন, যেভাবে উন্নত করেছেন, প্রত্যেকে কিন্তু এই বিষয়টি আলোচনা করছেন দলমত নির্বিশেষে। কিন্তু ভোট যখন হয়ে গেল, রেজাল্টটা কি হলো আমরা দেখতে পাচ্ছি যেটা অন্যভাবে হয়ে গেল। তাহলে ওনার ভোট বেড়েছে, কিন্তু শুধু বাড়াটাই কথা না, যে কাজ করেছেন ওইটার যদি হতো তাহলে কিন্তু ওনার নিঃসন্দেহে নির্বাচিত যাওয়ারই কথা। এখন আফসান চৌধুরী সাহেব যেটা বলছেন, আসলে আমাদের দেশের মানুষ তার যে মনস্তাত্ত্বিক দিকটাকেও কিন্তু আমাদের বোঝার প্রয়োজন রয়েছে। যে একটা গভর্নমেন্ট যদি ক্ষমতা থাকে, যেটাকে বলি আমরা ইনকামবেন্সি, তখন মানুষ কি পরিবর্তনের কথা ভাবে, অথবা তার সাথে অন্য কোনো ফ্যাক্টর কি যুক্ত হয়? নাহলে এভাবে হবে কেন? আমার মনে হয় যে এটা নিয়ে গভীর যদি একাডেমিক বিশ্লেষণ এবং এটা নিয়ে বোধহয় গবেষণার প্রশ্ন করতে, শুধু এন্টি ইনকামবেন্সির জন্যই কি মানুষ একটা সরকার থেকে আরেকটা সরকার থেকে মুখ ফিরে নেয় না? একটা সরকার অনেক ভুলও করে, যেটা আসলে অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয়। আপনি অনেকগুলি পজিটিভ স্টেপের কথা বললেন, আপনি যেটা বললেন যে একটা সরকার যে ভুল করে এটাই তো স্বাভাবিক। বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশ পরিচালনা করা, যে পার্টি গভর্নমেন্টে থাকুক না কেন, এটা কিন্তু একটা অত্যন্ত আপিল টাস্ক, ডিফিকাল্ট টাস্ক। কেন আপনি নানাবিধ আমাদের সমস্যা রয়েছে, কিন্তু একটা সেক্টরের কথা যদি বলেন, যে আমরা যুগ যুগ ধরে একটা শিক্ষানীতির জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই পাকিস্তান আমল থেকে শুরু করে 2010 এসে আমরা একটা জাতীয় শিক্ষানীতি পেলাম এবং সর্বদলের সম্মত। তারপর যদি বলেন যে প্রায় 30 যাব না, একটা পয়েন্টে আসছি। তারপর যেটা হলো যে 30 কোটি বই ছাত্রছাত্রীর কাছে বছরের পয়লা দিন যেভাবে বিতরণ হলো, এই একটা টাস্ক, একটা অ্যাচিভমেন্ট যদি দেখেন, কথার কথা। কিন্তু তারপরও আপনি দেখবেন যে
পাশাপাশি তো আমাদের পদ্মা সেতু দেখতে হবে। নির্বাচনের ফলাফল হয়তো পাশাপাশি উল্টে আমাদের গেল। পদ্মা সেতু না, দেখতে হবে। বহু অনেক পাশাপাশি দুর্নীতি দেখতে হবে। বহু পাশাপাশি আছে, কিন্তু আপনার অ্যাচিভমেন্টও আছে, ব্যর্থতাও আছে, জি, রাইট? সবই কিন্তু এটার যে মানুষ একটা যে মনে রাখে, এটার যে একটা মূল্যায়ন দেখা যাবে যে আপনার যেখানে আপনি সফল হতে পারেন নাই সেটি হয়তো গুরুত্ব লাভ করবে, আর যেখানে আপনি সফল হয়েছেন অনেক ক্ষেত্রে সেটা হয়তো আপনার বিবেচনায় আসলো না। স্যার, আপনিও কি একই রকম মনে করেন যেখানে আপনি সফল হতে পারেন নাই সেটাই আসলে গুরুত্ব বেশি বহন করে ভোটের সময় বা নির্বাচনকালীন সময়, সেটা কি? আর যেই কাজগুলি আমি সফল হলাম সেই ক্ষেত্রে আমি প্রশংসা কম পাই, সেটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সেটাই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে খারাপ জিনিসটা মানুষকে যতটুকু প্রভাবিত করে, এটা ভালো জিনিসটা ততটুকু তাকে লাভবান করে না। একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল, যে মনে করেন যে আপনি বহুত ভালো কাজ করেছেন, হ্যাঁ, কিন্তু আপনি মনে করেন যে এখানে যে ওই যে সেদিনও যে মানে কি বলে টেন্ডার নিয়ে চিটাগাং যে ঘটনা হলো, এটা কিন্তু একটা মারামারি বিশৃঙ্খল অবস্থা, এটা কিন্তু মানুষের মনে খুব বেশি থাকবে। ওই যে বললো যে বই দিছে, বই দেওয়ার কথাটা মানুষের অত বেশি মনে থাকবে না। কারণ ব্যাপারটা হচ্ছে যেটা যে সরকার আসবে, সরকার তো সাধারণভাবে কাজ করে, প্রত্যেকটা সরকারের কিন্তু তাদের অর্জন আছে। উনি যেরকম ফিলিস্তিনে যেরকম ওই সে আবার 2001 থেকে 2006 সরকারেরও অনেক ভালো কাজের নিয়ে, কিন্তু মানুষের কাছে যেটা মনে হয় সাধারণভাবে সেটা হচ্ছে যে মানুষ সরকারের ভুলগুলাকে তারা বেশি মনে রাখবে, এবং ওগুলাকে মানুষ সাফার করে ডাইরেক্টলি, কোনো ক্ষেত্রে মানে গোষ্ঠীগতভাবে অথবা কোনো সময় ব্যক্তিগতভাবে। একটা যেই লোকটা মারা যায়, যে লোকটা মারে সেই লোকটা কিন্তু ভুলে যায়, কিন্তু যেই লোকটা মারা যায় তার আত্মীয় স্বজনকে মনে রাখে। এই কথাটা মনে রাখতে হবে আমাদের। অর্থাৎ নেগেটিভ জিনিসের ইম্প্যাক্টটা ওইভাবেই আসবে, পজিটিভ জিনিসের ইম্প্যাক্টটা কিন্তু ওইভাবে আসবে না। আমি কথাটা বুঝাতে পেরেছি কি? আমার মনে আপনি যদি একটু মিডিয়ার পার্সপেক্টিভটাও একটু বলেন, ভালো জিনিস। আমার মিডিয়া পার্সপেক্টিভ আছে এর সঙ্গে, যেটা হারুন ভাই বলছিলেন যে বই পৌঁছে দিয়েছে, এটা তো সরকারের দায়িত্ব। এটা তো যেই সরকারই যখন কোনো কিছু করছে, সরকার এমন ভাবে কথা বলে যেন আমরা এটা বিশাল করে ফেলেছি, আরে এই জন্যই তো তোমার সরকার বানানো হয়েছে। কিন্তু যেইগুলো সরকার বেআইনি ভাবে করে, বাংলাদেশের ক্ষেত্রে সারা জীবনও আওয়ামী লীগের পক্ষে পদ্মা সেতু থেকে বাঁচা সম্ভব নয়। নির্বাচনে এটা প্রভাব পড়ুক কি না পড়ুক, এই সরকার মোটামুটি মানুষের কাছে একটা সরকার যে অসততাকে প্রশ্রয় দিয়েছে সেই সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন নিজের পয়সায় পদ্মা সেতু করুক আর না করুক, সরকার ব্যাংকের যে স্ক্যান্ডালগুলো হয়েছে এগুলোই মানুষ কথা বলে। আমি এখন এর মানেটা কি? মিডিয়া থেকে যে জিনিসটা হয়, আমরা মিডিয়ার লোকরা কি করব, আমরা চাইবো যেইটা সংবাদ মানুষ শুনতে চায় সেটাই মানুষকে শোনাতে। তো চুরি তো আমাদের জীবনে এত কষ্টের একটা জায়গা, কারণ এই চুরি করাটা মানেই হচ্ছে আপনি প্রতিদিন একটা মধ্যবিত্ত সংসারের মানুষকে লড়তে হচ্ছে এই টাকা সংগ্রহের বিরুদ্ধে। সেখানে আপনার মানুষ 2,500 কোটি টাকা, আমি জানি না কত হাজার কোটি টাকা মেরে দিল, এবং সরকার সেখন সেটা নিয়ে আস্তে আস্তে ঘুরছে ঘাটছে, কেস বানাচ্ছে। মানুষের কাছে মনে হয় যে সাধারণ মানুষকে এটা এক ধরনের অপমান করা হচ্ছে। যে এই সরকারি তারেক জিয়া সময় মানুষে কি ভেবেছে যে এই লোকটা আইনের ঊর্ধ্বে যে কোনো কিছু চুরি করে যাবে। তো আপনি যদি বারবার মানুষের কাছে এই সংবাদটা পৌঁছে দেন যে আপনি যাই করুন না কেন আপনার কিছু হবে না, মিডিয়াকে দোষ দিয়ে কি লাভ? মিডিয়াকে গালি দেওয়ার তো কোনো মানে হয় না। মিডিয়া তো এই সংবাদগুলো সব সরকারের জন্যই সব সময় দিচ্ছে। যদি আমি মিডিয়ার যে দিকটা আসতে চেয়েছিলাম, সরকারের নিয়ন্ত্রণেরও কিছু প্রচার মাধ্যম আছে, যথা বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ বেতার, তো তাদের প্রতিও একটা আস্থাহীনতার কারণে অনেক পজিটিভ খবর কিন্তু তাদের এখান থেকে আসে, কিন্তু তারা কেউ বিশ্বাস করে না। সরকার কি এটা রিয়েলাইজ করে কিনা যে এইরকম পজিটিভ খবরের কোনো মানে নাই আস্থাহীনতার জায়গা থেকে? বিটিভির বা বাংলাদেশ বেতারের খবরের কতটা মানুষ প্রথমত দেখে কোন জায়গায়, সেটা একটু বিশ্লেষণ করে দেখা দরকার। অন্য যেটা হলো যে আপনি যদি কোনো সরকারপন্থী মানুষকে কথা বলতে দেন বা বিরোধীপন্থী মানুষ যদি তার নেত্রী সম্পর্কে কথা বলতে দেন, দেখবেন 2-3 মিনিট চলে যাবে তার প্রশংসা করতে করতে। তো আজকের দিনে 1972 সালে আমার মনে আছে স্বাধীনতার প্রথম 3 মাস প্রত্যেকটা মানুষ টেলিভিশন দেখেছে, কারণ সেটা ছিল জনগণের একটা টেলিভিশনে পরিণত হয়েছিল। কিন্তু এখন এটা সরকারের টেলিভিশন হয়ে গেছে, আর আপনার সরকারের প্রতি আপনার যে মনোভাব, সেই মনোভাব দিয়ে আপনি এটার দিকে দেখান। সরকারের কোনো গণমাধ্যম নেই সরকারকে সমর্থন করার, সরকারের কোনো গণমাধ্যম নেই কোনো ইমেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর মানুষ অনেক ক্ষেত্র থেকে তথ্যটা পায়। তো তার কারণে সরকারের কাছে এই তথ্যের কম্পিটিশন অনেক বেশি।
তো সেখানে আমার মনে হয় সরকার হেরে যাচ্ছে। আমি একটু প্রফেসর হারুন রশিদের কাছে একটা অন্য প্রসঙ্গে আসি, যে অনেকেই বলে থাকেন যে এই রাজনৈতিক যে বিভক্তি বা এক ধরনের কথা ছড়াছড়ি কাদা ছড়াছড়ির যে কালচার, তার কারণ হচ্ছে সুশীল সমাজ বা অন্যান্য পেশাজীবীদের মধ্যে একটা সাংঘাতিক বিভক্তি এবং সাংঘাতিক যে শব্দটা স্যার আপনার সরাসরি ছাত্র, আমি তারপর ব্যবহার করতে হচ্ছে যে দলবাজি, সেইটার প্রসঙ্গে যদি স্যার একটু বলেন, আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসছি যে এইটা কতটা প্রভাব বিস্তার করে থাকে। বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশের প্রফেসর হারুন রশিদ, পেশাজীবীদের মধ্যে দ্বন্দ্ব বা রাজনৈতিক বিভক্তি। আসলে যে আপনি যে বিষয়টা তুলেছেন যে আমাদের গোটা সমাজ দুইটা ধারায় বিভক্ত হয়ে গেছে, ইট ইজ এ ফ্যাক্ট। এবং এটার মূল যদি আমি দেখি ৭১-এর মুক্তিযুদ্ধ, এবং ব্রডলি যখন আমরা বলি যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি, এই ধরনের একটা মানে সমীকরণ টানা হয়। তো একটা হলো ৭১-এর মুক্তিযুদ্ধ, একটা সেকশন অফ পিপল যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে, অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আর একটা হলো 1975 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যে হত্যা করা হলো, অর্থাৎ অগস্টের যে কিলিং। এই দুটো ঘটনা কিন্তু হলো আমাদের দেশে বড় ধরনের মেজর ডিভাইড, এটা আমি কিন্তু লিখেছিও। এবং আমি মনে করি যে আজকে যে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এই বিচার কার্যকর যদি সম্পন্ন করা যায়, আর বঙ্গবন্ধু হত্যাকারীদের তো একটা রায় কার্যকর হয়েছে, তাহলে দুটো বড় ধরনের ঘটনা যেটা সমাজকে বিভক্ত করেছে, সেখান থেকে আমাদের এক ধরনের উত্তরণ কিন্তু ঘটবে। অনারে ছাড়েন হবে আমি সেটা বলছি না। স্যার আমি প্রশ্ন করতে পারি, এই দুটি ধারা বিভক্ত হয়েছে বলে তো স্যার আপনি পুরস্কৃত হয়েছেন কিভাবে? স্যার ধরা যাক স্যার আপনি শিক্ষক সমিতির নেতা হয়েছেন, তারপরে প্রভিসি হয়েছেন, তারপরে ভিসি হয়েছেন, এইভাবে আপনি দেখেন কিনা ব্যাপারটা? দুই ধারা যে থাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, দ্বিদলীয় ব্যবস্থা বা দুইটা ধারা, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড কিছু না। মার্কিন যুক্তরাষ্ট্র আমরা জানি, না আমরা আসতেছি, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, ইভেন ব্রিটেনও রয়েছে। এই যে কনজারভেটিভ পার্টি এবং হুইক্স পার্টি, অর্থাৎ টরি পার্টি এন্ড হুইক্স, যেখান থেকে কনজারভেটিভ এবং লেবার পার্টি আসছে, বা রিপাবলিকান ডেমোক্র্যাটস, দুইটা ধারা আছে। কিন্তু দুটা ধারা কিন্তু দোষণীয় নয়, মানে কখনো কখনো একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা ইতিবাচক, যে দুইটার মধ্যে যদি চয়েস থাকে, কারণ মাল্টিফেরিয়াস যদি হয় তাহলে সেখানে আবার ইনস্টেবিলিটিরও সম্ভাবনা থাকে। কিন্তু এই দুই ধারা কিন্তু প্রবলেম না। প্রবলেম হলো যে মিউচুয়াল যে টলারেন্স যদি বলেন, অ্যাকোমোডেশন যদি বলেন, গণতান্ত্রিকভাবে যে বিহেভ করা এবং এক পর্যায়ে যে একটা কম্প্রোমাইজ যে অবস্থায় চলে আসা, সেখানে হলো কিন্তু আমাদের প্রবলেম। সেই প্রবলেমের ক্ষেত্রে অন্তরায় কোথায়? একটা হলো যেটা আমি বলেছি ৭১, একটা হলো অন্তরায়, অর্থাৎ একটা পক্ষ অপোজ করেছে আর অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। দ্বিতীয় হলো 1975 বঙ্গবন্ধু হত্যা করার মধ্যে দিয়ে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, যে যারা ওই হত্যাকাণ্ডের ভিকটিম, তাদের মধ্যে যে তাদের চিন্তা চেতনায় এবং তাদের উপলব্ধিতে তাদের এর তো প্রকাশ থাকবেই, স্বাভাবিক। যেটা আমাদের প্রফেসর আপামি সুয়েদার একটু আগে বলেছেন, যে একজন যদি হত্যাকাণ্ডের শিকার হয় তা সেটা কিন্তু সে কখনো ভুলতে পারে না, রাইট? কাজে আমি মনে করি, এবং এটা কিন্তু আমি একাধিকবার লেগেছিও, যে এই দুটো ঘটনার যে বিচার প্রক্রিয়া যেটা চলছে সেটা যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশ পলিটিক্স একটা নতুন অধ্যায় কিন্তু ইন করবে। এবং একটা পর্যায়ের মধ্যে দিয়ে মডারেশন কীভাবে হবে? আজকে সংসদে যে ধরনের কথা হয়, এটা কি 15-20 বছর বা 10 বছর পরে গিয়ে একই ভাষায় কথা বলবে? নিঃসন্দেহে বলবে। অর্থাৎ না, বলবে না। আপনি যেটা বলেছিলেন, তাহলে ওই প্রসঙ্গে একটু আসি, যে বিগত দিনে ভালো ছিল আমাদের দেশে 47-এর আগে টাকা পয়সা নিয়ে ফ্লোর ক্রসিং হয়েছে, সরকারের পতন হয়েছে। মানে দ্বিতীয় যদি আবার বলি, আমাদের দেশে শাহেদ আলী স্পিকার, তাকে কিন্তু সংসদের ভিতরে আহত করে তারপর কিন্তু তিনি মারা গিয়েছেন। এইসব ঘটনাও কিন্তু আমাদের সামনে আছে। আজকে যেটা হলো, হ্যাঁ ওই সময় সংসদে আসলে ওই সময় সংসদে যেটা হতো, যে যুক্তি তর্ক পলিসি বিষয়ে যে আলোচনা হতো, তখন সংসদের ক্যারেক্টার ছিল এলিটিস্ট, অর্থাৎ ওয়েস্টার্ন এডুকেটেড একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আজকে আমাদের দেশে যেটা হলো, লেভেল প্লেইং হয়েছে, বিভিন্ন অবস্থান থেকে চলে আসছে, তার যে সংস্কৃতি, তার যে ফ্যামিলি আপব্রিঙ্গিং, তার প্রকাশ তো সংসদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দুটো বিষয়ের কথা উনি বলছিলেন স্যার, খুব সংক্ষেপে যদি একটু বলতেন, এই দুটি বিষয় ঠিক হলে। আমার মনে হয় যে ওইটা বোধহয় ওনার বিশ্লেষণ, আমার মনে হয় তা না। অ্যাকচুয়ালি যে কোনো দেশেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অ্যাটলিস্ট দুইটা পার্টি থাকতেই পারে। আমার ইনফ্যাক্ট যে পার্টির কথা বলা হচ্ছে, ওটা কিন্তু ওই দুইটার সাথে কিন্তু ওই পার্টির বা প্রতিষ্ঠাতার কোনো সংশ্লিষ্টতা নেই। ইনফ্যাক্ট
মানে বিএনপি বলেন যেটা বলেন সেটা অনেক পরে এসছে, এবং জিয়া রহমান সাহেবকেও যতভাবেই বলা হোক না কেন, জিয়া রহমান সাহেব এই দুইটা ঘটনার কোনটার সাথেই সম্পৃক্ত বলে আমি যতটুকু জানি, আমার কাছে সেই নিমিত্তের ভোগী আর কি। হ্যাঁ হ্যাঁ, তা সেটা আপনি 7ই নভেম্বর ঘটনাই দেখেন না। 7ই নভেম্বর আগে পর্যন্ত উনি ছিলেন, তাকে বন্দী করে রাখা হয়েছিল, খালেদ মোশাররফ বন্দী করে রেখেছিল, এবং 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আপনি বড় না, এটা একটা রাজনৈতিক দেশের রাজনৈতিক ধারার ভিতরে দুইটা রাজনৈতিক দল থাকতেই পারে। তবে আমি বোধহয় সময় বোধহয় খুব কম, আমি পরিষ্কার ফাইনালি যেটা আজকে আপনি এনেছেন, আমি এসেছি, আমার মনে হয় যে দেশের জনগণ শান্তি চায়, আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, এবং অ্যাকচুয়ালি ইয়েতে কি বলে আপনার সেই কয়েকদিন আগের একটা পত্রিকার এবং আজকে বোধহয় দেখলাম আমাদের প্রাক্তন ডাকসু ভিপি সুলতান মনসুর, উনিও বলেছেন যে আওয়ামী লীগের মধ্যেও 95% লোক কেয়ারটেকার ব্যবস্থা চায়। যেহেতু আওয়ামী লীগ এখন আর নাই, সেজন্য এটা বলতে পারছি না। সেটা তো কোনো কথা না। আমার কথা হচ্ছে যে মানুষ আসলে, আমি মনে করি যে মানুষ এবং ভাবে, এবং চার মানে সিটি কর্পোরেশনের বিউজের কথা বলে, এটাও কিন্তু একদমই সময় না। আপনার মাধ্যমে কি একটা আপনার মধ্যে জানতে পারি যে কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা যদি না হয় তাহলে কি বিএনপি ইলেকশনে যাবে? এটা বোধহয় প্রফেসর হায়দার এটা খুব ভালো বলতে পারবেন। আমি কিভাবে বলবো যে ডক্টর আফসার চৌধুরী, আপনি যদি আমাদেরকে 30 সেকেন্ডে যদি শেষ করতে, আমাদের 30 সেকেন্ডই হাতে আছে, যে এইটা যদি একটু সাম আপ করে দিতেন। যে আমরা, আমার মনে হয় যে এই বাংলাদেশে যে দুইটা দল আছে, এই দুইটা দল কেউই গণতন্ত্রের ব্যাপারে সিরিয়াস না, তারা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে সিরিয়াস, কিন্তু জনগণের মধ্যে থেকে একটা চাপ আছে যে তারা গণতান্ত্রিক একটা পরিস্থিতি চায়। তো এই দুটো দল খেলতেই থাকবে যে কোন অবস্থায় গিয়ে আমি মোটামুটি নিশ্চিত হয়ে নির্বাচনটা দেবো যাতে আমি ক্ষমতায় ফেরত আসতে পারি। তার মধ্যে যে জনগণের চাপ বাড়ে, তাহলে হয়তো একটু গণতন্ত্র, রাজনীতি করলে তো আসলে ক্ষমতায় আসতেই চাইবে, তবে আমরা আশা করবো যে সব দলই যাতে একটা ফেয়ার প্লেইং মানে ফেয়ার থেকে যে পেতে পারে, সেটাই আমরা আশা করব। এই ছিল আজকের বাংলাদেশ। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন।